আজকের এই গল্পটা সেই ভয়াবহ সময়ের যখন একটি মারাত্মক ভাইরাস সারা পৃথিবীর মানুষকে এক একে জম্বিতে পরিণত করে দিয়েছিল। আর এই ধ্বংসস্তূপে পরিণত হওয়া পৃথিবীতেই আমাদের সাথে পরিচয় হয় টনির। তবে টনি এলোমেলোভাবে সব জম্বি শিকার করছে না, সে একটি বিশেষ জম্বিকে খুঁজে বেড়াচ্ছে। কারণটা অত্যন্ত ব্যক্তিগত। সেই জম্বিটা টনির চোখের সামনে তার প্রিয় স্ত্রীকে হত্যা করেছিল। তো গল্পের একেবারে শুরুতেই দেখা যায় টনি একটা পেট্রোল পাম্পে এসে থামে এবং সেই জম্বিটার সন্ধান করতে থাকে। হঠাৎ তার দৃষ্টি একটা ফ্রিজের ওপর আটকে যায়। ফ্রিজের দরজা খুলতেই দেখা যায় ভেতরে একটা জম্বি লুকিয়ে বসে আছে। টনি তাকে সেই ফ্রিজের ভেতরেই বন্দি করে ফেলে এবং নিজের গাড়ির পেছনে বেঁধে টানতে টানতে কড়া রোদের মাঝখানে নিয়ে আসে। টনি ফ্রিজের গায়ে গুলি ছুড়তেই দরজা খুলে যায় আর জম্বিটা বাইরে বেরিয়ে আসে। কিন্তু রোদের আলো গায়ে পড়তেই সে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে এবং তার শরীর জ্বলে উঠতে থাকে। এই জম্বিগুলো কিন্তু সাধারণ ধরনের নয়, এরা অনেকটা ভ্যাম্পায়ারের মতোই। সূর্যের তীব্রতা এদের শরীর একেবারেই সহ্য করতে পারে না, অর্থাৎ রাতের অন্ধকারে এরা হয়ে ওঠে অত্যন্ত সক্রিয় আর ভয়ঙ্কর, কিন্তু দিনের আলোতে এরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। এরপর টনি শহরের দিকে যাত্রা শুরু করে এবং পথেই গাড়িতে শুয়ে পড়ে। ঘুমের মধ্যে সে তার মৃত স্ত্রীকে স্বপ্নে দেখে এবং নিজের কাছে শপথ নেয় এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত সে কোনোভাবেই চুপ করে থাকবে না। পরদিন সকালে উঠে টনি দেখে পুরো শহরটা যেন একটা মৃত জনপদে পরিণত হয়েছে। জনমানব শূন্য সেই শহরে খাবারের সন্ধানে সে একটি বিল্ডিংয়ে প্রবেশ করে। অত্যন্ত সতর্কভাবে এগোচ্ছিল সে, যাতে জম্বিরা টের না পায়। কিন্তু হঠাৎ একটা জম্বি তার সামনে এসে পড়ে। টনি গুলি ছুড়তেই চারোপাশ থেকে এক এক করে জম্বি ছুটে আসতে শুরু করে। তবে ভাগ্য সহায় ছিল, তখন বাইরে রোদ থাকায় জম্বির সংখ্যা খুব বেশি ছিল না, কারণ বেশিরভাগ জম্বি তখন রোদের ভয়ে বিল্ডিংয়ের অন্ধকার কোণে লুকিয়েছিল। টনি তাদের সবাইকে শেষ করে দিয়ে বিল্ডিংয়ের ছাদে গিয়ে বিশ্রাম নেয়। ঠিক তখনই কাছ থেকে একটা গাড়ির শব্দ ভেসে আসে। নিচে তাকিয়ে সে দেখে রাস্তার মাঝখানে প্রায় পাগল হয়ে যাওয়া এক মহিলা বসে আছে, আর তার কোলে রয়েছে একটা শিশু। আপনারা হয়তো ভাবছেন শিশুটা জীবিত, কিন্তু না, সেটা ছিল একটা প্লাস্টিকের পুতুল। আসলে এটা ছিল একটা দুর্ধর্ষ গ্যাংয়ের পাতা ফাঁদ। যখন কেউ সেই মহিলাকে সাহায্য করতে এগিয়ে যায়, তখনই গ্যাংয়ের লোকেরা তার ওপর গুলি চালাতে শুরু করে। টনি এই সব ওপর থেকে দেখছিল। সে আর দেরি না করে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, গ্যাং লিডারকে আহত করে। সে জানতে পারে এই মহিলার নাম অ্যানাবেল, যে নিজের সন্তান হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে, আর ওই গ্যাং তাকে টোপ হিসেবে ব্যবহার করে আসছিল। টনি সেই লিডারকে সেখানেই মরার জন্য ফেলে রেখে স্যাম আর অ্যানাবেলকে সাথে নিয়ে সেখান থেকে চলে আসে। স্যাম তখন অ্যানাবেলকে বোঝায় এখানে থাকা মানে মৃত্যুকে ডেকে আনা। রাত নামলেই জম্বিরা তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। অ্যানাবেল আর স্যাম এখন দুজনেই টনির সঙ্গী। স্যাম টনিকে অনুরোধ করে তাদের একটি নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে, যেখানে স্যামের বাকি সঙ্গীরা আশ্রয় নিয়েছে। টনি অবশ্য বিনামূল্যে রাজি হয়নি, সে বিনিময় কিছু একটা চেয়ে বসে। স্যাম প্রতিশ্রুতি দেয় যে তারা টনিকে পর্যাপ্ত খাবার ও গোলাবারুদ দিয়ে সহায়তা করবে, এমনকি চাইলে টনি স্থায়ীভাবেও তাদের সাথে থাকতে পারবে। টনি রাজি হয়ে যায় এবং তারা যাত্রা শুরু করে। পথেই স্যাম জানায় শহরের কেন্দ্রে একটা পুরনো জেলে তাদের ঘাঁটি গড়া আছে। টনি বুঝতে পারে জায়গাটা বেশ দূরে এবং সূর্য ডোবার আগেই সেখানে পৌঁছানো দরকার, কারণ তো আপনারা জানেনই, রাত নামলেই জম্বিরা চার দিক থেকে দলে দলে বেরিয়ে আসবে। আর সেটাই হলো। শহরে পৌঁছানোর আগেই চারদিক অন্ধকারে ঢেকে যায় আর জম্বিরা ছুটে আসতে শুরু করে। স্যাম তৎক্ষণাৎ রেডিওতে তাদের গ্রুপ মেম্বার ইথানের সাথে যোগাযোগ করে গেট খুলে দিতে বলে। ইথান তার বাবা ও গ্রুপের নেতা ফ্র্যাঙ্ককে খবর দিতেই সবাই অস্ত্রশস্ত্র নিয়ে গেটের কাছে প্রস্তুত হয়ে যায়। টনি গাড়ি থেকে স্যাম আর অ্যানাবেলকে নামিয়ে দিয়ে একাই জম্বিদের মোকাবেলায় নেমে পড়ে। গুলির শব্দে জম্বির সংখ্যা কমার বদলে আরও বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে তারা কোনো রকমে জেলের ভেতরে ঢুকে দরজা আটকে দেয়। ঠিক সেই মুহূর্তে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। দরজা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে টনির চোখ গিয়ে পড়ে এক বিশাল দেহী জম্বির ওপর। সেই জম্বিটাকে দেখেই টনি একেবারে থমকে যায়, কারণ এই সেই জম্বি যাকে সে এতদিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল। ভেতরে ঢোকার পর সবাই যখন একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল, তখন ডনজি নামের এক লোক টনিকে দেখে সন্দেহী হয়ে ওঠে। সে দাবি করে টনি হয়তো সেই খুনি গ্যাংয়ের সদস্য, যে তাদের খাবার লুট করতে এসেছে। ডনজির কথায় সবাই যখন টনির বিরুদ্ধে চলে যাচ্ছিল, তখন স্যাম মাঝখানে এসে সবাইকে থামায় এবং শান্ত করে। এরপর স্যাম একটা দারুণ খবর দেয়, সে একটা চালু অবস্থায় থাকা বিমান খুঁজে পেয়েছে।
তাদের আসল পরিকল্পনা হলো এই শহর ছেড়ে উত্তরের সেই কলোনিতে পৌঁছে যাওয়া যেখানে এখন পর্যন্ত জম্বিরা পৌঁছতে পারেনি। স্যাম সবাইকে ম্যাপ রুমে নিয়ে গিয়ে পুরো পরিকল্পনাটা বুঝিয়ে দেয়। তারপর সিদ্ধান্ত হয় যে পরদিন ভোরে আলো ফুটলেই তারা বিমানের দিকে রওনা দেবে। কিন্তু রাতে ঘুমানোর আগে নেতা ফ্র্যাঙ্ক টনির সামনে একটা কঠিন শর্ত রাখে। সে বলে, তোমার উপর আমার বিশ্বাস নেই, হয় অস্ত্র জমা দাও, নইলে জেলের বাইরে গিয়ে রাত কাটাও। টনি প্রথমে মানতে না চাইলেও স্যামের অনুরোধে এক রাতের জন্য অস্ত্র জমা দিয়ে সেলে গিয়ে শুতে রাজি হয়। সেলে যাওয়ার পর ইথান টনিকে বলে তার বাবা আসলে খারাপ মানুষ নন, জম্বিদের ভয় আর ক্রমাগত বিপদের মুখে পড়তে পড়তে তিনি এমন কঠোর হয়ে গিয়েছেন। টনি তখন ইথানকে সেই শক্তিশালী জম্বিটার বিষয় জিজ্ঞেস করে। ইথান অবাক হয়ে বলে, তুমি কি আলফা জম্বিকে দেখেছ? সে অত্যন্ত বুদ্ধিমান এবং ভয়ঙ্কর। রাতে টনি যখন ঘুমানোর চেষ্টা করছিল সে আবারও তার স্ত্রীকে দেখে, কিন্তু একসময় সেই স্বপ্ন পরিণত হয় এক বিভীষিকায়। ঘুম ভেঙে গেলে সে দেখে স্যাম বাইরে বসে জেগে আছে। স্যাম তাকে বোঝানোর চেষ্টা করে যে আলফা জম্বি থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো, কিন্তু টনি একদম শান্ত গলায় বলে, এই আলফা জম্বি আমার কাছ থেকে আমার সবচেয়ে আপনজনকে, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে। গত 1 বছর ধরে শুধু এই দিনটার জন্যই আমি বেঁচেছিলাম। গল্প এখান থেকে আরও ভয়াবহ মোড় নেয়। মাঝরাতে হঠাৎ একটা বিকট শব্দ শুনে জেলের এক প্রহরী দেখতে যায় কি হয়েছে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই একদল জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে টনি সেই প্রহরীর কাছ থেকে চাবি নিয়ে নিজের সেলের তালা খুলে বেরিয়ে আসে। ঠিক তখন সবাই মিলে বাচ্চা আর মহিলাদের নিয়ে একটা বড় সেলে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু বিপদ পিছু ছাড়ে না। একটা বিশাল শক্তিশালী জম্বি সেই সেলের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সে প্রায় ভেতরে ঢুকেই পড়েছিল। ঠিক সেই মুহূর্তে ত্রাতার মতো হাজির হয় টনি। সে একাই সেই জম্বিটাকে শেষ করে দিয়ে সবার প্রাণ রক্ষা করে। ভেতরের জম্বিরা মারা পড়ার পর সবাই যখন একটু হাঁপ ছেড়ে বাঁচে তখন শুরু হয় আসল পরীক্ষা। কারণ আপনারা জানেনই, জম্বির কামড় খেলে আর মানুষ থাকা যায় না। দেখা যায় একজন সৈনিককে জম্বি কামড়ে দিয়েছে। বেচারা জীবন বাঁচানোর জন্য কাকুতি মিনতি করছিল, বলছিল প্রয়োজনে আমার হাত কেটে ফেলো, তবু আমি বাঁচতে চাই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিষাক্ত ভাইরাস ইতিমধ্যে তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে সবাই তাকে বিদায় জানায়, আর নেতা ফ্র্যাঙ্ক বাধ্য হয়ে নিজের হাতে তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেয়। পরদিন সকালে সূর্য উঠলে সবাই ভাবে এবার হয়তো পালানো সম্ভব, কিন্তু গ্যারেজের দরজা খুলতে গিয়ে তারা অবাক হয়ে যায়। দরজাটা এক বিন্দুও নড়ছে না। বাইরে গিয়ে যা দেখে তাতে সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। কেউ একজন পুরনো গাড়ি দিয়ে গ্যারেজের পথ পুরোপুরি আটকে রেখেছে। কিন্তু এটা কার কাজ? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা সেই আলফা জম্বি আর তার বাহিনীর কাজ। জম্বি হলেও এদের মধ্যে অনেক বুদ্ধি আছে। এখন বেঁচে থাকতে হলে একটাই পথ আছে, শহরে গিয়ে অন্য গাড়ি খুঁজে আনা। কিন্তু টনির মাথায় তখন অন্য চিন্তা ঘুরছিল। সে জিজ্ঞেস করে, এই আলফা আর তার বাহিনী দিনের বেলায় কোথায় লুকিয়ে থাকে? ফ্র্যাঙ্ক জানায় তারা পিকা নামের একটা হোটেল দখল করে আছে। ফ্র্যাঙ্ক বারবার টনিকে সেখানে যেতে বারণ করে, কিন্তু টনি বলে, আমরা আর কতদিন জম্বিদের ভয়ে পালিয়ে বেড়াবো? বরং আমি ওদের আস্তানায় ঢুকে সেই আলফাকে চিরতরে শেষ করে আসব। টনির এই সাহস দেখে নেতার ছেলে ইথানও তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আরও কয়েকজন এই মিশনে যোগ দেয়, কারণ এই আলফা জম্বি শুধু টনির নয়, তাদের সবার কাছ থেকেই কোনো না কোনো প্রিয়জনকে কেড়ে নিয়েছিল। টনি, ইথান আর তাদের দলবল হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দলনেতা ফ্র্যাঙ্ক ছাদের ওপর থেকে চারদিক পর্যবেক্ষণ করছিল, আর স্যাম গাড়ির খোঁজে বেরিয়ে পড়েছিল। হোটেলে পৌঁছে টনিরা অত্যন্ত সতর্কতার সাথে পা টিপে ভেতরে প্রবেশ করে, যাতে জম্বিদের কানে কোনো শব্দ না পৌঁছায়। একটার পর একটা ঘর তল্লাশি করতে করতে তারা যখন বড় হল ঘরে এসে পৌঁছল, তখন যা দেখল তা যে কোনো কল্পনাকেও হার মানায়। গোটা জম্বি বাহিনী সেখানে মরার মতো ঘুমিয়ে পড়ে আছে। তখন একটা সাহসী পরিকল্পনা করা হয়। বোমা নিয়ে জম্বিদের অন্যদিকে সরিয়ে দেওয়া হবে, যাতে পালানোর কোনো পথই না থাকে। কিন্তু আলফার আস্তানায় ঢোকাটা কি আদৌ এতটা সহজ ছিল? হঠাৎ আলফা জম্বিটা জনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তে ঘটে এক অদ্ভুত ঘটনা। আলফার একটিমাত্র গর্জনে চোখে পলকে সমস্ত জম্বি জেগে ওঠে। যেন কোনো সেনাপতির নির্দেশ পেয়েই সৈন্যরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। শুরু হয়ে যায় এক ভয়াবহ সংঘর্ষ। এই তাড়াহুড়োর মধ্যেই টনির দল বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্রিস নামের একজন অন্ধকারের মধ্যে আটকা পড়ে যায়। শত শত জম্বি তাকে ঘিরে ফেললেও সে একটুও দমে যায়নি, একাই অনেককে ঘায়েল করে।
কিন্তু এক পর্যায়ে সে নিজেও সংক্রমিত হয়ে পড়ে। ক্রিস বুঝতে পারে তার বেঁচে ফেরার আর কোনো সম্ভাবনা নেই, তাই নিজের শরীরে বাঁধা গ্রেনেড দিয়েই সে নিজেকে উড়িয়ে দেয়। টনি তখন ইথানকে বলে, যেভাবেই হোক আমাদের ছাদে পৌঁছতে হবে, কারণ আপনারা তো জানেনই সূর্যের আলোই এখন তাদের একমাত্র অস্ত্র। প্রতিটি তলায় জম্বিদের সাথে লড়াই করতে করতে কোনো মতে তারা ছাদে পৌঁছায়। সেখানে গিয়ে টনি নিজের চোখে দেখল যে আলফা জম্বিটা সত্যিই পুরো জম্বি দলকে নিয়ন্ত্রণ করছে, একজন দক্ষ কমান্ডারের মতো। ইথান ঘাবড়ে জিজ্ঞেস করে, রশি কোথায়? টনি রেডিওতে ম্যাক্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওপাশ থেকে ভেসে আসে শুধু আর্তনাদ, কারণ ইতিমধ্যেই জম্বিরা ম্যাক্সকে ধরে ফেলেছিল। মৃত্যুর আগে ম্যাক্স কোনোভাবে তার অবস্থানটুকু জানিয়ে দেয়। টনি বুদ্ধি খাটালো যে সে জম্বিদের অন্যদিকে ব্যস্ত রাখবে আর ইথান রশি নিয়ে আসবে। ইথান নিজের জীবন বাজি রেখে নিচে নামে এবং রশিটা খুঁজেও পায়। কিন্তু ঠিক তখনই ম্যাক্স, যে এখন নিজেই একটি জম্বি, ইথানকে কামড়াতে ছুটে আসে। একদম শেষ মুহূর্তে টনি সেখানে পৌঁছে ইথানকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করে আনে। ছাদে ওঠার সময় জম্বিরা আবারও তাদের ওপর চড়াও হয়। কোনো মতে লড়াই সামলে ছাদে পৌঁছানো গেল ঠিকই, কিন্তু বিপদ যেন পিছু ছাড়ার নাম নিচ্ছে না। টনি যখন ইথানকে আগে রশি বেয়ে নিচে নামতে বলে, ঠিক তখনই ইথানের চোখ আটকে যায় নিজের হাতের দিকে। সে দেখে একটি জম্বি তাকে কামড়ে দিয়েছে। ইথান শান্ত স্বরে বলে, আমি এখন কোথাও যাচ্ছি না। চোখের সামনেই ইথান ধীরে ধীরে জম্বিতে রূপান্তরিত হতে লাগল। টনি বুঝতে পারছিল যে আর কোনো পথ খোলা নেই। ভারী মনে সে অস্ত্র বের করে ইথানকে গুলি করে দেয়। টনির এই মিশন যেন একটার পর একটা ব্যর্থতায় ডুবে যেতে লাগল। এদিকে অন্ধকার নেমে আসছে, আর আলফা জম্বিটা তখনও সক্রিয়। রশি বেয়ে নিচে নামতেই জম্বিরা শিকারী কুকুরের মতো টনির পেছনে লেগে পড়ে। ওদিকে জেলে তখন অন্য ঘটনা চলছিল। স্যাম একটা গাড়ি জোগাড় করে ফিরল। এরই মধ্যে ডনজি আরেকটা গাড়ি নিয়ে এসে পাইলট উইন্সকে ফিসফিস করে বলে, চলো এদের ফেলে আমরা পালিয়ে যাই। শেষমেশ একটা বড় বাসের দেখা মিললে এবং সবার মনে আশার আলো জ্বলে উঠল। ঠিক সেই মুহূর্তে টনি দৌড়ে সেখানে পৌঁছায়, আর তার ঠিক পেছনে জম্বিদের বিশাল এক দল। আপনারা হয়তো ভাবছেন, দিনের বেলায় জম্বিরা বাইরে এলো কিভাবে? আসলে তখন আকাশ মেঘে ঢাকা ছিল, রোদের নামগন্ধও ছিল না। টনিরা জেলের ভেতরে ঢুকলেও, দরজা বন্ধ করলেও একদল জম্বি ঢুকে পড়তে সক্ষম হয়। হুলুস্থুলের মধ্যে দলনেতা ফ্র্যাঙ্ক টনির উপর ভীষণ রাগে ফেটে পড়েন, কারণ এই মিশনে তিনি নিজের ছেলেকে হারিয়েছেন। জেলের বাইরে ডনজি একা পালাতে গিয়ে সরাসরি জম্বিদের মুখে পড়ে এবং কোনো উপায়ে না দেখে নিজেকেই শেষ করে দেয়। জেলের ভেতরে তখন মরণপণ লড়াই চলছে। এক পর্যায়ে সেই ভয়ঙ্কর আলফা জম্বিটা ফ্র্যাঙ্ককে মেরে ফেলে, আর তখনই আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। টনির মুখোমুখি হয় আলফা। আলফার একটি ইশারায় তার পুরো বাহিনী টনির উপর ঝাঁপিয়ে পড়ে। টনি সবগুলোকে শেষ করে আলফার সাথে সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়ে, কিন্তু আলফা ছিল অবিশ্বাস্য রকম শক্তিশালী। তখন টনি কৌশলে তাকে টেনে নিয়ে যায় একদম ছাদের উপরে এবং সরাসরি কড়া রোদের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেঘ সরে রোদ বের হতেই আলফা যন্ত্রণায় ছটফট করতে থাকে। চিৎকার করতে করতে চোখের সামনেই সে পুড়ে ছাই হয়ে যায়। এভাবেই টনি তার স্ত্রীর হত্যার প্রতিশোধ নেয়। সব শেষে স্যাম টনিকে তাদের সাথে যাওয়ার অনুরোধ করে, কিন্তু টনি হেসে বলে, আমি একা এসেছিলাম, একা থাকাটাই হয়তো আমার নিয়তি। সবাইকে বিদায় জানিয়ে সে একাই বেরিয়ে পড়ে এই দুনিয়া থেকে জম্বি শেষ করার এক অসম্ভব মিশনে। আর এভাবেই প্রতিশোধের এক অসাধারণ গল্প নিয়ে আজকের মুভিটি শেষ হয়ে যায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন, আর সেই সাথে আমাদের ইউনিক সার্ভাইভাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।